বলরামপুর গ্রামে একসময় থাকত এক পরিশ্রমী চাষি। ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত সে জমিতে কাজ করত, ঘাম ঝরাত। তবুও তার মনে ছিল গভীর দুঃখ, কারণ যতই যত্ন নিয়ে ফসল ফলাক না কেন, তার জমির ফসলে কোনো স্বাদ থাকত না। গ্রামের লোকেরা অবাক হয়ে বলতো, এই চাষির ফসল যেন মাটির মতো নিরস। অথচ চাষি জানত তার শ্রমের অভাব নেই, কিন্তু যেন ভাগ্য তার সঙ্গে নেই। ওগো শুনছো, এভাবে বসে থাকলে তো কেউ এসে কোনো কাজ দিয়ে যাবে না গো। কিছু তো একটা করতে হবে আমাদের। কিন্তু কি করব? সবজি চাষের জন্য কোনো জমিই নেই, মাছ চাষের জন্য কোনো পুকুর নেই। এই পোড়া কপাল নিয়ে দুনিয়ায় বেঁচে থাকতে আর মন চায় না। এভাবে বলছো কেন? ইচ্ছে থাকলেই উপায় হয়। ইচ্ছে তো আছেই, কিন্তু কি করব বলো তো? কোনো উপায় কি খুঁজে পাচ্ছি? দেখো, আমরা যদি সহজ কিছু চাষ করি তাহলে আমাদের জন্য ভালো হয়। কিন্তু কি চাষ করা যাবে? দেখো, এখন যা গরম, এই দিনে লাউ খুঁজে পাওয়া যাবে না বাজারে। আমরা যদি লাউ চাষ করি তাহলে আমাদের বেশ লাভ হবে। তা অবশ্য ঠিক, কিন্তু লাউ চাষ করার জন্য আমাদের তো জমির প্রয়োজন। জমি কোথায় পাবো? তুমি একটু মোড়ল মশাইয়ের সাথে কথা বলে দেখো না, দেখো তিনি জমি দেয় কিনা। তুমি যখন বলছো তাহলে আমি একবার কথা বলে দেখব, কিন্তু মনে হয় না মোড়াল মশাই রাজি হবেন। তুমি একবার বলেই দেখো, চেষ্টা তো করতে হবে। যদি কাজ না হয়, পরে কোনো উপায় খুঁজে বের করা যাবে। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে একটু পরেই মোড়লবাবুর কাছে যাচ্ছি, দেখি সাহায্য করে কিনা। একি রামু, এই দুপুরবেলা আমার বাড়িতে কি প্রয়োজনে এসেছ? বাবু, আমি একটা সাহায্য জন্য এসেছি, দয়া করে বাবু না করবেন না। হ্যাঁ, তোমরা তো শুধু সাহায্যের জন্যই আসো। পেয়েছ আমাকে? যখন যে সাহায্য প্রয়োজন হয় তখন আমাকে খুঁজে পাও। এভাবে বলছেন কেন? আপনি তো আমাদের গ্রামের মোড়ল, সাহায্য লাগলে আপনার কাছেই তো চাইতে হবে। তা ঝটপট বলে ফেল দেখি, কি সাহায্যের প্রয়োজন? বাবু, আমি সিদ্ধান্ত নিয়েছি এবার আমি লাউ চাষ করব। যদি আমাকে একটু জমি দিতেন তাহলে আমার জন্য ভালো হতো। আমি কি তোমাদের জন্য জমি কিনে রেখেছি? তোমাদের যখন লাগবে আমি তোমাদের জমি দান করব। বাবু, আমি এমনি এমনি চাইছি না, আমি জমির জন্য পয়সা দেব। লাউ চাষ করার পরে যে লাভ হবে সেখান থেকে আমি আপনাকে পয়সা দিয়ে দেব। তোমাদের বিশ্বাস করে আমি ঢুকবো নাকি? তোমরা লাউ চাষ করবে, আর সেই লাভ থেকে আবার লাভও করবে। হ্যাঁ বাবু, আমাদের ভালোই লাভ হবে। তোমাদের লাভ লোকসানের হিসাব করতে আমি এখানে বসে নেই। আমি তোমাকে কোনো জমি দিতে পারবো না। এভাবে বলবেন না জমিদার বাবু, আমায় একটু সাহায্য করুন। আপনি দয়া না করলে আমরা যাব কোথায়? আমাদের তো না খেয়ে মরতে হবে। না খেয়ে মরে যাও না রামু, পৃথিবীর জনসংখ্যা কমবে। এখন এখান থেকে যাও তো, অযথা বকবক করা আমার পছন্দ নয়। আবার আপনার কাছে এসেছিল কিসের জন্য? ছোট লোকদের আর কাজ কি? সারাটা দিন সাহায্য খুঁজে বেড়ায় মানুষের কাছ থেকে। আপনার কাছে সাহায্যের জন্য এসেছিল নাকি? তা নয় তো কি, এদের খেয়ে কাজ আছে নাকি? তা কি সাহায্যের জন্য এসেছিল আপনার কাছে? ও নাকি লাউ চাষ করবে, আমাকে বলল জমি দিতে। আমি ওকে কেন জমি দেব বলো তো? হ্যাঁ, আপনি কেন দেবেন? ওর যদি লাউ চাষ করতে ইচ্ছে হয় তাহলে ও নিজের জমি কিনে তারপর লাউ চাষ করুক। সেজন্যই তো আমি না করে দিয়েছি। যদিও বলেছিল আমাকে পয়সা দেবে, তবু আমি রাজি হইনি। লাউ চাষ করে কি লাভ হবে, আর আপনাকেই বা কি পয়সা দেবে? আমারও তো সে একই কথা। আর এরাও আছে, মাথায় একটা ভূত চেপে বসলে সেটার জন্য দুহাত পাততেও এদের কোনো লজ্জা করে না। এদের লজ্জা থাকলে নিজেরাই জমি খারিদ করত, আপনার কাছে আসতো না। আপনি না দিয়ে ভালোই করেছেন। একবার পেয়ে বসলে বারবার আসতো। এই ছোট লোকদের কারবার তো আমি জানি, তাই তো না করে দিয়েছি। তা তুমি কোথায় গিয়েছিলে? সকাল থেকে তোমায় খুঁজে পাইনি। বাবু, যে গরম পড়েছে তাতে তো ঘরে টিকতে পারছি না। এই গ্রামটা একটু চক্কর দিয়ে এলাম।
এখন একটু ভালো লাগছে। তা ভালো করেছ। আমি ওই গরমে গ্রামে বের হতাম না, তোমাকে আমি গ্রামে বের হতে বলতাম। আজ্ঞে বাবু, ঠিক আছে। তাহলে বৌদিকে এমন অনেক কাজ পড়ে আছে, আমি এখন আসি। দেখলে, বললাম না, জমিদার বাবু কোনোভাবেই রাজি হবে না আমাকে জমি দেওয়ার জন্য। জমিদার বাবু যদি আমাদের জমি দিতেন তাহলে কি তার খুব বেশি অসুবিধা হতো? কাকে কি বলবো, জানোই তো, জমিদার বাবু অমনি। এই জমিদার বাবুকে গ্রামের মোড়ল কে বানিয়েছিল? গ্রামের কারু সাহায্য ইনি করেন না। সাহায্য তো করেই না, তার উপরে আবার অপমান করে দেয়। তাহলে এখন কোন উপায়ে লাউ চাষ করব বলো তো? এখন তো এটা নিয়ে খুব চিন্তা হচ্ছে আমার। এখন কি চাষ করার সিদ্ধান্ত বাদ দিয়ে দেব? কি আর করার, এখন তো সেটাই করতে হবে মনে হচ্ছে, এছাড়া তো আর কোনো উপায় দেখছি না। কিরে, তোরা কি নিয়ে এত চিন্তিত? কি নিয়ে কথা বলছিস? আর বলো না বুড়িমা, ভেবেছিলাম এবার আমরা লাউ চাষ করব। তাই জমিদার বাবুর কাছে গিয়েছিলাম জমির জন্য। জমিদার বাবু তো দিলই না, উল্টে অপমান করে তাড়িয়ে দিল। তোরা যে কি করিস না, তোরা কি করতে ওই জমিদার বাবুর কাছে যাস বলতো? জানিস তো জমিদার বাবু এমন কোনো সাহায্য করবে না। কি আর করব বলো বুড়িমা, আমাদের তো আর জমি জমা নেই যে সেখানে চাষবাস করব। অগত্যা জমিদার বাবুর শরণাপন্ন হতে হয়। এখনো কোনো উপায় খুঁজে পাসমে তোলা? না বুড়িমা, কোনো উপায় খুঁজে পাইনি। আমি একটা বুদ্ধি দিই, শোন, তোরা লাউয়ের চাষটা তোদের ঘরের চালেও করতে পারিস। ঘরের চালে কিভাবে? যেভাবে জমিতে চাষ করতিস সেভাবে। এতে তোদের জমির জন্য পয়সাও দিতে হবে না, তাতে দ্বিগুণ লাভও হবে। আসলেই তো, এটা তো ভেবে দেখিনি। ঠিক আছে বুড়িমা, তাহলে আমরা সেটাই চেষ্টা করে একবার দেখি। গরম আর শীত মিলিয়ে ৩-৪ মাস পর রামুর চালে যেন সবুজের রাজ্য তৈরি হলো। পাতা, লতা, ফুলের ফাঁকে লাউগুলো ধীরে ধীরে বড় হতে লাগলো। প্রতিবেশীরা রাস্তা থেকে উঁকি দিয়ে দেখতে লাগলো, আর রামুর মুখে গর্বের হাসি লেগেই থাকলো। ও গিন্নি, দেখো দেখো, আমাদের লাউগুলো কত ভালো হয়েছে। হ্যাঁ হ্যাঁ, দেখতেই তো পাচ্ছি কত সুন্দর ফল রয়েছে। এবার আমাদের বেশ লাভ হবে। দেখো, জমিদার বাবু আমাদের থামিয়ে রাখার অনেক চেষ্টা করেছিল, কিন্তু কোনোভাবেই পারল না। আমরা এবার লাভ করে জমিদার বাবুকে দেখিয়ে দেব। সবই সম্ভব হয়েছে ওই বুড়িমার জন্য। বুড়িমা যদি আমাদেরকে উপায় খুঁজে না দিতেন, তাহলে আমরা কখনোই লাউ চাষ করতে পারতাম না। এই গরমে বাজারের যে অবস্থা, তাতে লাউ বেশ চড়া দামে বিক্রি করা যাবে, বুঝলে? লাউ খেলে শরীর ও মন দুটোই ঠান্ডা থাকবে। লাউগুলো তো তোলার সময় হয়ে গেছে। এখন এই সময় তো বাজারে দিতে হবে। এই লাউগুলো বেশ চটপট করে তুলে ফেলতে হবে, না হলে আবার বেশি পেকে গেলে বিক্রি করা যাবে। তাহলে বুড়িমাকেও ডাকি, তিনি আমাদের সাহায্য করবেন। আমরাও না হয় বুড়িমাকে দুটো লাউ দিয়ে দেব। হ্যাঁ হ্যাঁ, এমনি তো বুড়িমা আমাদের যে উপকার করেছে তাতে তার পাওনা। ঠিক আছে, তাহলে আমরা আজকেই লাউগুলো তুলে ফেলি, কালকে আমরা বাজারে বিক্রি করব। বাবা রামু, তুমি তো কামাল করে দিয়েছ গো। তোমার লাউ ফলন তো দেখছি এবার বেশ ভালো হয়েছে। হ্যাঁ বাবু, থামিয়ে রাখতে চাইলে কি আর থামিয়ে রাখা যায়? যার ফলন ভালো হওয়ার, তার ফলন তো ভালো হবেই, তাই না? তুমি আমাকে খোঁচা মারছ নিশ্চয়ই। খোঁচা মেরে লাভ নেই রামু। দেখো, আমি যদি তোমাকে জমি দিয়ে দিতাম, তাহলে কি তুমি নিজের চেষ্টায় কিছু করতে পারতে? এই সব কথা এখন থাক বাবু। আপনার যদি লাউ নেওয়ার ইচ্ছে থাকে, তাহলে আপনি লাউ নিতে পারেন, না হলে একটু সরে দাঁড়ান, আমার খদ্দের আসছে। হ্যাঁ হ্যাঁ, আমি তো তোমার কাছে লাউ নিতে এসেছি। দাও দাও, দুটো দিয়ে দাও দেখি। দিয়ে দেব, সমস্যা নেই, কিন্তু লাউয়ের দাম কিন্তু অনেক। অনেক মানে সোনার দামে লাউ বিক্রি করছো নাকি? হ্যাঁ, সোনার দামে লাউ বিক্রি করছি, কারণ এই বাজারে আমি ছাড়া লাউ অন্য কেউ দিতে পারবে না। তুমি আমার থেকে লাউ পয়সা নেবে কেন? আপনি কি গুরুত্বপূর্ণ কেউ যে আপনার থেকে লাউ পয়সা নেওয়া যাবে না?
আপনি এসেছেন আমার দোকানে লাউ কিনতে? অবশ্যই আপনাকে পয়সা দিয়ে নিতে হবে। তুমি কি আমাকে অপমান করছো আরু? মনে রেখো, সাহায্যের জন্য কিন্তু আমার কাছে যেতে হবে। আপনার কাছে গিয়ে যদি কোনো সাহায্য না পাই তাহলে বারবার আপনার কাছে যেতে হবে কেন? লাউ নিতে হলে উপযুক্ত দাম দিয়ে নিতে হবে। ঠিক আছে, দাম আমি দেব, তবে আমার থেকে কমিয়ে রাখো। দেখুন বাবু, অযথা বকবক করা আমার পছন্দ নয়। যদি লাউ নেওয়ার ইচ্ছা হয় তাহলে উপযুক্ত দাম নিয়ে নেন, না হলে দোকান থেকে চলে যান। আমাকে শান্তিমতো লাউ বিক্রি করতে দিন। কিরে রামু, কেমন লাউ ভরছে? আর বলো না বুড়িমা, আজকে তো সোনার দামে লাউ বিক্রি হচ্ছে গো। আমারে তো যেমন তেমন লাউ নয়, একেবারে সোনার লাউ। সে তো আমি দেখতেই পাচ্ছি রে। তোমার বুদ্ধিতেই তো আজ সব। তুমি না থাকলে যে কি হতো, একটা জমির জন্যই আমার এত স্বাদের লাউর চাষ করা হতো না। সবই তোর পরিশ্রম রামু, কষ্ট করলে কেষ্ট মিলে। আর অন্যের জন্য কারোর জীবন থেমে থাকে না রামু, উপরওয়ালা একটা না একটা ব্যবস্থা ঠিক করে দেয়। ধন্যবাদ বুড়িমা। আর যা লাভ হয়েছে গিন্নির জন্য একটা সোনার হার গড়াতে দেব। এভাবে চলতে থাকলে আমি তো বড়লোক হয়ে যাব গো। রামু বুঝতে পারে শুধু লাউ বিক্রি নয়, তার বীজও বিক্রি করা যায়। গ্রামের লোকেরা তার কাছ থেকে বীজ কিনে চাষ শুরু করে। রামুর বীজ এত ভালো যে পাশের গ্রাম থেকেও লোক আসে কিনতে।